স্ট্যাটুটরি ওয়ার্নিং, বিধিবদ্ধ সতর্কীকরণ। স্মোকিং is injurious to health. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। Alcohol consumption is injurious to health. মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। Say no to drugs. মাদককে না বলুন। হোমস রান্নাটা বেশ চমৎকার করেছে। খুব আনন্দ সহকারে খেতে খেতে মিস্টার এথেনলি জোন্সকেও দেখলাম কাজের বাইরে বেশ সদালাপী এবং খেতেও খুব ভালোবাসেন। খেতে খেতেই হোমস বিভিন্ন বিষয় যেমন দৈব ঘটনা সম্বলিত নাটক, মধ্যযুগীয় মৃৎশিল্প, স্টডিডেরিয়াস বেহালা, সিংহলের বৌদ্ধ ধর্ম, ভবিষ্যতের যুদ্ধজাহাজ ইত্যাদি সম্পর্কে এমনভাবে বলতে লাগলো যেন মনে হতে লাগলো সে সব বিষয়ে রীতিমতো পড়াশোনা করেছে। খাওয়া শেষ হতেই সে ঘড়িটা দেখেই তড়াক করে উঠে দাঁড়ালো। কি হলো হোমস? না, আমাদের অভিযানের সময় প্রায় আগত। তবে আগে টেবিলটা এটা পরিষ্কার করে নেওয়া যাক। হ্যাঁ, ওদিকটা একটু, হ্যাঁ এই পরিষ্কারটা ওইদিকে একটু, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি পরিষ্কার হয়ে গেল। দেখি গ্লাসগুলো আর পোটটা। লা 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 লা। এই নাও ওয়াটসন, মিস্টার জোন্স, এই নে আমাদের ছোট্ট অভিযানের সাফল্যে এই পূর্ণ গ্লাস। চিয়ার্স, চিয়ার্স, চিয়ার্স। কিন্তু এবার আমাদের যেতে হবে। ওয়াটসন, তোমার সঙ্গে পিস্তল আছে? পুরনো সামরিক রিভলভারটা ডেস্কে আছে। তাহলে সেটাই সঙ্গে নাও, তৈরি হয়ে যাই ভালো। হয়তো গাড়িটা দরজায় পৌঁছে গেছে, 6:30 ওটাকে আসতে বলেছিলাম। মিস্টার হোমস, আমরা ওয়েস্টমিনিস্টার জাহাজ ঘাটায় পৌঁছে গেছে। হ্যাঁ ঠিকই মিস্টার জোন্স, এবার চটপট নামা যাক। আচ্ছা, আমাদের লঞ্চটা কোথায় বলুন তো? ওইটা। ঠিক আছে, একটা ব্যাপার শুধু দেখে নেওয়া বিশেষ প্রয়োজন। এটাকে পুলিশের বোট বলে চিনতে পারার মতো কিছু আছে কি না? দেখে, হ্যাঁ মনে হচ্ছে ওই পাশের সবুজ বাতিটা গড়বড় করতে পারে। ওটা দেখেই ওরা দূর থেকে পুলিশের লঞ্চ বলে সন্দেহ করবে। ওটাকে খুলে ফেলুন মিস্টার জোন্স। হ্যাঁ ঠিক আছে, তাহলে চটপট এবার আমরা উঠে পড়ি। আচ্ছা মিস্টার জোন্স আর ওয়াটসন, আমরা এই পেছনের এই গলিতে বসছে। সঙ্গে হালটা ঠিক রাখার জন্য একজন ইঞ্জিন ম্যান। আপনি ঠিক আছেন তো? আর বাকি আপনারা দুজন একটু সাইডে দাঁড়িয়ে পড়ুন। মিস্টার হোমস, আমরা কোন দিকে যাব? ঠিক টাওয়ারের দিকে, জ্যাকবসন ইয়ার্ডের উল্টো দিকে একটু অন্ধকার জায়গা দেখে নদীর মাঝ বরাবর দাঁড়াতে বলুন।
হোমস, আমরা তো বেশ দ্রুতই এগিয়ে চলেছি। লঞ্চটার স্পিড খুব ভালো আছে বলেই তো মনে হচ্ছে। সব কিছুকে ছাড়িয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। নদীতে যা কিছু আছে সব আমরা ধরতে পারবো। না, তা হয়তো পারবো না, তবে আমাদের হারিয়ে দেওয়ার মতো লঞ্চ খুব বেশি নেই। না মিস্টার জোন্স, অরোরাকে ধরতেই হবে। দ্রুতগামী লঞ্চ হিসেবে সেটারও শুনেছি নাম ডাক আছে। হোমস, একটা ব্যাপার খুব জানতে ইচ্ছা করছে। তুমি অরোরার খোঁজ পেলে কিভাবে? এখন যদি একটু বলো। ঠিক আছে, শোনো তাহলে। অরোরার সন্ধান পাওয়ার সব চেষ্টাই যখন বিফল হলো, তখন এই সমস্যাটা নিয়ে নতুন করে ভাবতে লাগলাম। এই জোনাথন স্মল লোকটা খুব ধূর্ত। সে নিশ্চয়ই কোনো সূক্ষ্ম চাল চলেছে। পন্ডিচেরি লজে সে যে অনেক দিন থেকেই নজর রেখেছিল, সে প্রমাণ আমরা পেয়েছে। স্টিম লঞ্চ অরোরাতে করে পালাবার পরিকল্পনা সে আগের থেকেই ঠিক করে রেখেছিল, তাও আমরা জানি। আমার আরও মনে হলো রত্ন ভাণ্ডার নিয়ে গ্রেভস এন্ড বা আরও ভাটিতে কোনো জাহাজ ঘাটা থেকে জাহাজ ধরে আমেরিকা বা কোনো উপনিবেশে যাওয়ার ব্যবস্থা সে আগে থেকেই করে রেখেছিল। কিন্তু নিশ্চয়ই সে পর্যন্ত সে কিছুতেই যেতে পারেনি। কারণ নিশ্চয় তোমার মনে আছে ওয়াটসন, সেদিন তদন্তের সময় মিসেস স্মিথ আমাদের বলেছিল তারা রাত 3টার সময় লঞ্চে চেপেছে। সুতরাং তার একটু পরে দিনের আলো ফুটেছে এবং জোনাথন স্মল তার ওই অদ্ভুত দর্শন সঙ্গীকে নিয়ে নিশ্চয়ই বেশি দূর যাবে না। কাজেই তাদের নিশ্চয়ই কোনো আস্তানা আছে, সেখানেই তারা গেছে। খুন এবং রত্নভাণ্ডার লুটের তদন্ত সম্পর্কে খোঁজ রেখেছে। তদন্ত একটু স্তীমিত হলেই রাতের অন্ধকারে রাতে করে বাইরে যাবার জাহাজ ঘাটার দিকে যাবে। তাহলে অরোরাকে তারা কোথায় কিভাবে লুকিয়ে রেখেছে, এর একটা পথেই আমার মনে হলো। লঞ্চটাকে কোনো মেরামতি কারখানায় দিয়ে কিছু অদল বদল করে নিলে সেটাকে আর চেনা যাবে না। স্থির করলাম এই ধারণা অনুযায়ী কাজ করব। নদীর ভাটিতে যত মেরামতি কারখানা আছে সবগুলোতে খোঁজ করলাম। 15টাতে কোনো হদিশ মিলল না, কিন্তু 16 নম্বরে অর্থাৎ জ্যাকবসন্সে জানতে পারলাম যে 2 দিন আগে অরোরা স্টিম লঞ্চকে কিছু মেরামতি এবং অদল বদল করার নির্দেশ দিয়ে তাদের কাছে রাখা আছে। কারখানার ফোরম্যানের সঙ্গে কথা হলো। সেই বলল, আসলে হালের বা লঞ্চটার এমন কিছুই হয়নি মেরামতি করার, শুধু অদল বদল কিছু করতে হবে। সে দেখিয়েও দিল লঞ্চটা একটা সাইডে রাখা আছে। সেটাকে যখন একটু দেখছে, ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হলো ওই স্টিম লঞ্চের মালিক মর্ডেকাই স্মিথ। মদে একেবারে চুর হয়ে আছে। আমি তো তাকে চিনতেই পারতাম না, কিন্তু সেই তার নিজের নাম আর লঞ্চের নাম চেঁচিয়ে বলে উঠল। বলল, আজ রাত 8টাতে ওটা চাই। মনে থাকে যেন ঠিক 8টা, কারণ 2 জন ভদ্রলোক যাত্রী আছে, তাদের বসিয়ে রাখা চলবে না।
ঠিক সময় মতো কাজ শেষ হলে উপযুক্ত টাকা তোমরা পাবে। কথাটা বলেই সে সেখান থেকে চলে গেল। আমি তাকে কিছু দূর পর্যন্ত অনুসরণ করলাম। তারপরেই সে একটা মদের দোকানে ঢুকে গেল। কাজেই আবার কারখানার দিকে ফিরলাম, আর রাস্তায় আমাদের দলের একটা ছেলেকে পেয়ে তাকে লঞ্চের পাহারায় রেখে এসেছে। সে জলের ধারে অপেক্ষা করবে এবং ওরা রওনা হলেই সাদা রুমাল উড়িয়ে সংকেত করবে। আমরা মাঝ নদীতেই থাকব। এর পরেও যদি লোক রত্ন ভাণ্ডার সব কিছু পাকড়াও করতে না পারে তো সে এক তজ্জব ব্যাপার হবে। মিস্টার হোমস, তারা ঠিক লোক কিনা জানি না, তবে পরিকল্পনাটা নিখুঁতভাবেই করেছেন। কিন্তু আমার হাতে যদি ব্যাপারটা থাকতো, আমি একদল পুলিশ নিয়ে জ্যাকবসন ইয়ার্ডে যেতাম এবং আসা মাত্রই তাদের গ্রেপ্তার করতাম। সেটা কোনো কালেই ঘটত না। এই স্মল লোকটি খুবই ধূর্ত। সে নিশ্চয়ই একজন খোঁজারুকে আগে পাঠাতো এবং সন্ধ্যের আঁচ পেলেই আবার গা ঢাকা দিত। কিন্তু হোমস, তুমি মর্ডেকাই স্মিথের পেছনে লেগে থেকেও তো তাদের আস্তানার খোঁজ পেতে পারতে। না ওয়াটসন, না। আগেই বলেছে জনাথন স্মল লোকটা খুবই ধূর্ত। সে তার আস্তানার খবর কখনোই ওই স্মিথকে জানাবেন না। তাদের যোগাযোগ থাকে অন্য লোকের মাধ্যমে। যতক্ষণ পর্যন্ত স্মিথ মদ আর টাকা পাচ্ছে ততক্ষণ ঠিকানা তার প্রয়োজনটা কিসে? তারাই তাকে লোকের মাধ্যমে জানিয়ে দেয় কখন কি করতে হবে। সব পথের কথা আমি ভেবে দেখেছি, এটাই শ্রেষ্ঠ পথ। আর বলতে বলতেই ওই দেখো আমরা টাওয়ারের কাছে চলে এসেছে। আমরা যখন রওনা হয়েছিলাম তখন 7টা। এখন চারিদিকে পুরো নিকষ কালো অন্ধকার। আর ওই জায়গাটা চেয়ে দেখো, যেখানটা অনেক মাস্তুল আর দড়ি দ্বারা দেখা যাচ্ছে একটা আবছা আলো, ওইটাই জ্যাকবসন ইয়ার্ড। আর ওই আলোকমালার নিচে আমার শান্তি ঠিক খাড়া আছে, কিন্তু রুমালের কোনো চিহ্ন নেই। আমরা যদি আর একটু এগিয়ে ভাটিতে গিয়ে তাদের জন্য অপেক্ষা করে তো কেমন হয়? কথাটা ঠিক মিস্টার জোন্স। তাদের পক্ষে ভাটির দিকে যাওয়ার সম্ভাবনা 16 আনা, কিন্তু সঠিক কিছুই বলা যায় না। তাই আমাদের এখানে অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে। ওই দেখুন কারখানার সবাই ছুটির পর বেরিয়ে আসছে। এই সময়টা একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে আমার শান্তির দিকে। হোমস, জায়গাটা তো পুরো ফাঁকা হয়ে গেল। তাই তো দেখছে, কিন্তু সেই সঙ্গে একখানা রুমালও দেখতে পাচ্ছি নাকি। ওই তো দূরে একটা সাদা মতো কি যেন নড়ছে। হ্যাঁ হ্যাঁ হোমস, তোমার ছেলেটা, আমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আর ওই তো অরোরা ওই কারখানার গেট দিয়ে বেরিয়ে চলেছে যেন শয়তানের মতো। ইঞ্জিন ম্যান, পুরো দমে চালাও, ওই হলুদ বাতিওয়ালা লঞ্চটাকে তাড়া করো। হ্যাঁ, ওরা 2-3টে নৌকা পার হয়ে বেশ কিছুটা গতি সংগ্রহ করে ফেলেছে।
অন্ধকারে আবছা হলেও স্পষ্ট বোঝা যাচ্ছে। ইঞ্জিন ম্যান, আরো জোরে চালাও। ওরা কিন্তু খুব জোরে ছুটছে। আমরা ওকে ধরতে পারবো কি না সন্দেহ হচ্ছে। ধরতে হবে, বেশি করে কয়লা দাও, আরো যথাসাধ্য জোরে চালাও, ওদের পাকড়াও করতেই হবে। হোমস, আমাদের লঞ্চের সামনে যে বড় হলুদ লণ্ঠনটা আছে ওটা থেকে তো সামনে জলের ওপর অল্প আলোই ফেলতে পারছে, আর দূরে জলের ওপর ওই কালো ছায়াটা দেখেই বোঝা যাচ্ছে যে ওটা অরোরা। আর তো কিছু বোঝাই যাচ্ছে না। আমরা মনে হয় এখন অনেক দূরে আছি। কয়লা দাও, কয়লা দাও, প্রচুর বাষ্প সংগ্রহ করো, যত দ্রুত পারো চলো। আমার মনে হচ্ছে এখন আমরা কিছুটা মেরে এনেছে। এই 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 রে, বজরা সহ একটা গাদা বোট আমাদের সামনে এসে গেছে। তাড়াতাড়ি ডান দিকে ঘোরাও। হ্যাঁ, ওহ, খুব জোর সংঘর্ষটা বাঁচানো গেছে। হ্যাঁ মিস্টার জোন্স, আমরা খুব জোর একটা সংঘর্ষের হাত থেকে বেঁচে গেছে, কিন্তু এবার মনে হচ্ছে আমরা দ্রুতই ছুটে চলেছি। হয়তো ওয়েস্ট ইন্ডিয়া ডক পেরিয়ে গেলাম। হ্যাঁ, সামনে কালো ছায়াটা এবার প্রায় পরিষ্কার অরোরার রূপ গ্রহণ করেছে। মিস্টার জোন্স, এবার ওই সার্চ লাইটটা আপনি ওদের দেখে ফেলার চেষ্টা করুন তো। আমি এক্ষুনি তাই করছি। হ্যাঁ, লোকগুলোকে এবার স্পষ্ট দেখা যাচ্ছে। হয়তো একটা লোক গলইতে বসে তার দুই হাঁটুর মধ্যে একটা কালো জিনিসের ওপর ঝুঁকে আছে, আর তার পাশে শুয়ে আছে একটা কালো মতো ছোট কিছু একটা, আর ওই হালের হাতলটা ধরে আছে সম্ভবত স্মিথের ছেলে। আর ওই দেখো, ইঞ্জিনে প্রচুর পরিমাণে কয়লা ঢালছে ওই বুড়ো স্মিথ। হোমস, আমার মনে হচ্ছে ওরা নিশ্চয়ই সন্দেহ করেছে আমরা ওদের পিছু নিয়েছে। আমরা তো এখন গ্রিনউইচে এসে পড়লাম। হ্যাঁ, আরো জোরে চালাও ইঞ্জিন ম্যান। এবার আমরা ব্যাক অয়েলে চলে এসছি, আর বড় জোর 250 পা পিছিয়ে আছে। আর একটু জোরে চালাও। মিস্টার হোমস, আর মাত্র 4 নৌকা মতো আমরা ওদের থেকে পিছিয়ে আছে। এবার ওদেরকে থামাতে বলে। আর তোমরা লঞ্চটা থামাও, আমি নির্দেশ দিচ্ছে। হোমস, গলইতে যে লোকটা উঠে দাঁড়িয়েছে ওটাই নিশ্চয়ই জনার্দন স্মল, কারণ লোকটার একটা পা কাঠের। আর যে শুয়েছিল সেও তো এখন দেখছি নড়ে চড়ে উঠেছে। এ কি হোমস, এই যে একটা খুদে কৃষ্ণকায় মানুষ, আমার দেখা ক্ষুদ্রতম মানুষ, মাথায় ঝাঁকড়া চুল, এরকম সব রকমের পাশবিকতা ও নিষ্ঠুরতায় চিহ্নিত এমন অদ্ভুত চেহারা আমি কখনো দেখিনি। নাও ওয়াটসন, তোমার রিভলভারটা রেডি করো। এই, তুমি যদি হাত তোলো তো সঙ্গে সঙ্গে গুলি করব। হোমস, ও একটা সরু পাইপের মতো কি বার করে মুখে দিয়েছে। আর এক মুহূর্ত দেরি নয়, ওয়াটসন ফায়ার।
গুলিগুলো ঠিকই লেগেছে। ওটা দুটো পাখেই নদীতে কাত হয়ে পড়ে গেছে। এইটা ওই লোকটা তো আবার হালটাকে ধরে ডাইনে ঘুরিয়ে দিয়েছে। এই আমাদের লঞ্চের মুখটাও ডান দিকে ঘোরাও জলদি। এই দিকটা তো জলার মতো মনে হচ্ছে, ও আর বেশি দূর যেতে পারবে না। এই তো কাদায় ভর্তি জায়গাটা, ওদের অরোরা গিয়ে কাদার মধ্যে সেঁধিয়ে গেছে। হোমস, লোকটা যে কাদায় ঝাঁপিয়ে পড়ল, ওই কাদা থেকে ও আর কখনোই পা তুলতে পারবে না। যত চেষ্টা করবে ততই ডুবে যাবে। আমাদের লঞ্চটাকে ভেড়াও খুব আস্তে। ঠিক আছে, এই দড়িটা এবার ওর দিকে ছুঁড়ে দে। আর চেষ্টা করে কোনো লাভ নেই। এই দড়িটা ধরে চটপট আমাদের দিকে চলে এসো। মিস্টার হোমস, ঠিক যেন একটা বদমাইশ মাছের মতো আমাদের দিকে এগিয়ে আসছে। এসো বাবা, এসো। আবার তোমাকে টেনে তুলি একবার। আর ওই যে স্মিথ আর তার ছেলে, ওই তোমরা দুজন চটপট আমাদের লঞ্চে ওঠো। আমাদের লঞ্চটাকে মনে হয় ওদের পাশেই এবার নিয়ে যাওয়া যাবে। ওই ইন্সপেক্টর দুজনকে পাঠিয়ে ওদের ডেক থেকে ওই সিন্দুকটা নিয়ে আসার ব্যবস্থা করুন। ওইটা ওখানে দেখা যাচ্ছে। হোমস, আমাদের মনে হয় এবার কেবিনে যাওয়াই ভালো। ঠিকই বলেছে ওয়াটসন। চলো এই সিন্দুক আর স্মলকে নিয়ে আমরা কেবিনে যাই। আপনারা স্মলকে নিয়ে কেবিনে যান। আমি ততক্ষণ এই স্মিথের কাছ থেকে জানার চেষ্টা করে কি হয়েছিল পুরো ব্যাপারটা। ইঞ্জিন ম্যান, এখানে আর থেকে কোনো লাভ নেই। আমাদের ফিরিয়ে নিয়ে চলো। আর এই ঘন্টা একবার দেখো ওয়াটসন, কি সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। বড় ঠিক সময় পিস্তল থেকে গুলি ছড়েছিলাম। এই দেখো, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ঠিক তার পেছনে আমাদের অতি পরিচিত একটা মৃত্যুতীর বিদ্ধ হয়ে আছে। গুলি ছোঁড়বার মুহূর্তে সেটা আমাদের দুজনের মাঝখান দিয়ে চলে গেছে। কি হলো ওয়াটসন? হ্যাঁ হোমস, এটা দেখে আমিও খুব বিমূঢ় আর স্তম্ভিত হয়ে গেছি। হ্যাঁ, তাহলে জনাথন স্মল, কেবিনের এই ঘন্টায় তুমি বসো। তুমি এখন স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার এথেনলি জোনসের হেফাজতে। তিনি তোমাকে একটু বাদেই আমার ঘরে হাজির করবেন। সেখানে আমি তোমার কাছ থেকে সমস্ত ব্যাপারটার একটা প্রকৃত বিবরণ চাইব। আমার মনে হয় মিস্টার শেলটকে খুন করার ব্যাপারে তুমি সরাসরি যুক্ত নও। খুনটা করেছিল তোমার ওই সহযোগীতে, ঠিক বললাম কি না? হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন। আমি মিস্টার শেল্টর গায়ে হাত তুলিনি। ওই বেঁটের টোঙ্গায় তার অভিশপ্ত তীর ছুঁড়ে তাকে মেরেছে। কিন্তু তুমি যখন মিস্টার শেল্টর ঘরে দড়ি বেয়ে উঠেছিলে, তার আগে যখন তোমার এই সঙ্গীকে পাঠিয়েছিলে, তখন তুমি কি করে ভাবলে যে তোমার এই বেঠের লোকটি মিস্টার শেল্টকে কাবু করে রাখবে? স্যার, সব ব্যাপারটা আপনি এমন বললে যাতে মনে হয় আপনি সেখানে ছিলেন। যাই হোক, অনেক দিন থেকেই আমি পন্ডিচারি লজের খোঁজ রেখেছিলাম।
আমি জানতাম ওই সময় ঘরটা ফাঁকা থাকবে, কেননা মিস্টার শোল্টো ওই সময় রাতের খাবার খেতে নিচে যান। ও ঠিক আছে, বাকি ঘটনা আমরা পরে শুনব। হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে তাড়াতাড়ির ফলেই ওই টোঙ্গা তার মুগুর আর কতকগুলো তীর সেখানে ফেলে গিয়েছিল, আর সেগুলি দেখেই আপনি আমাদের খোঁজ পান। তবে আপনি কি করে খোঁজ চালিয়ে গেলেন সেটা আমি এখনো বুঝতে পারছি না। এটা খুবই অদ্ভুত যে 5 লক্ষ টাকার ন্যায্য মালিক হয়েও আমার জীবনের প্রথম অর্ধেক কেটেছে আন্দামানের প্রতাশ্রয় নির্মাণের কাজে, আর বাকি অর্ধেক হয়তো কাটবে ডার্ট মোড়ে নর্দমা কেটে। ব্যবসায়ী আসমাতের সঙ্গে যেদিন দেখা হয় আর আগ্রার রত্নভাণ্ডারের সঙ্গে যেদিন জড়িয়ে পড়ি, সেটাই আমার পক্ষে খুবই অশুভ দিন। ওই রত্নভাণ্ডার আজ যার হাতে গেছে তার কপালে অভিশাপ ছাড়া আর কিছুই জোটেনি। তার ভাগ্যে জুটেছিল খুন, মেজর শোল্টোর ভাগ্যে আতঙ্ক, অপরাধ, আর আমার ভাগ্যে যাবজ্জীবন দাসত্ব। আমিও যোগ দিচ্ছি মিস্টার হোমস। একটাই দুঃখের বিষয়, ওই বেটে বদমাইশটাকে জ্যান্ত ধরা গেল না। অবশ্য এছাড়া কোনো উপায় ছিল না। ঠিকই বলেছেন মিস্টার জোন্স, তবে অরোরা যে এমন দ্রুতগামী লঞ্চ সেটা সত্যি আমার জানা ছিল না। হ্যাঁ, স্মিথ বলেছে ওটা এই নদীর সবচাইতে দ্রুতগামী লঞ্চ। ও আরও বলছিল ইঞ্জিনের কাজে যদি ওকে সাহায্য করার মতো আর একটা লোক থাকতো তো আমরা নাকি কিছুতেই ওদের ধরতে পারতাম না। ও কিন্তু শপথ করে বলেছে এই সমস্ত ঘটনার ব্যাপারে ও কিছুই জানে না। সত্যি জানে না স্যার, একটা কথাও না। আমরা তাকে মোটা টাকা দিয়েছিলাম, কথা ছিল গ্রেভসেন্ড থেকে ব্রাজিলগামী জাহাজ এসমেরান্ডা ধরিয়ে দেবে। ঠিক আছে, ওসব কথা পরে শুনব। ডক্টর ওয়াটসন, শীঘ্রই আমরা ভক্সল ব্রিজে পৌঁছে যাব, আর সেখানেই আপনাকে কথা মতো রত্নভাণ্ডার সমেত নামিয়ে দেব। কাজটা কিন্তু খুবই বেআইনি হচ্ছে, তবে চুক্তি চুক্তি যাই হোক, সুরক্ষার জন্য একজন পুলিশ ইন্সপেক্টরকে আপনার সঙ্গে দিয়ে দিচ্ছে। আর একটা ব্যাপার, সিন্দুকের চাবিটা নেই। ওহে বাছাধন, চাবিটা কোথায়? জলের নিচে। দয়া করে এটুকু না বললেও পারতে। ডাক্তার ওয়াটসন, সিন্দুকটাকে সঙ্গে করে বেকার স্ট্রিটের বাসায় নিয়ে আসবেন। থানার পথে আমরা সেখানেই যাব। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওয়াটসন, এই তো আমরা কথা বলতে বলতেই ভক্সল ব্রিজে পৌঁছে গেছি। আচ্ছা এই ইন্সপেক্টর ইনি, আচ্ছা আপনি একটু সাহায্য করুন, এই সিন্দুকটা বেশ ভারে। ওয়াটসন, তুমি নেমে পড়ো ওনার সঙ্গে আর এটাকে নিয়ে পৌঁছে যাও মিস মোরস্টানের কাছে।
তোমার ভাগ্য সুপ্রসন্ন হোক। গুড লাক। ধন্যবাদ হোমস। ও বাবা, এটা কি ভারী, মিস্টার ওয়াটসন। হ্যাঁ ইন্সপেক্টর, এটা বেশ ভারী আছে। ঠিক করে ধরুন, ওই গাড়িটায় তুলুন। আমরা এখন কাম্বারওয়েলে সেসিল ফরেস্টারের বাড়িতে যাব। ঠিক আছে, এই গাড়োয়ান সেসিল ফরেস্টারের বাড়ি মানে কাম্বারওয়েলে চলো। ডাক্তার ওয়াটসন, আমরা মনে হয় কাম্বারওয়েলে পৌঁছে গেছি। হ্যাঁ, আর ওইটা সেসিল ফরেস্টারের বাড়ি। কোচম্যান, ডান দিকে আমাদের একটুখানি নিয়ে গিয়ে ওই দূরে যে আলোটা দেখা যাচ্ছে ওইখানে দাঁড় করা। আপনি একটু গাড়িতে অপেক্ষা করুন, আমি সিন্দুকটা নিয়ে যাচ্ছি। দেখবেন সাবধানে নিয়ে যাবেন, ভারী আছে, একা পারবেন তো? হ্যাঁ নিশ্চয়ই পারবো, আপনি গাড়িতে অপেক্ষা করুন। দরজা খুলে দিচ্ছে পরিচারিকা। সেসিল ফরেস্টার বাড়িতে নেই না? হ্যাঁ আমি ঠিকই ধরেছি, মিস মনস্টার বসার ঘরে আছেন। ঠিক আছে, আমি সেখানেই যাচ্ছি। ও আরে, এত রাতে আপনি? আমি ভেবেছিলাম মিসেস ফরেস্টার বুঝে এলেন। আপনি যে আসবেন আমি স্বপ্নেও ভাবিনি। কি সংবাদ এনেছেন? সংবাদ অপেক্ষাও বড় কিছু এনেছি। এমন কিছু এনেছি পৃথিবীর সব সংবাদের চাইতেও যা মূল্যবান। আপনার জন্য এনেছি প্রচুর সম্পত্তি। তাহলে এটাই রত্নভাণ্ডার? হ্যাঁ, এই হলো আগ্রার বিরাট রত্নভাণ্ডার। এর অর্ধেক আপনার আর বাকি অর্ধেক হ্যাডডিউস শোল্টোর। সারা ইংল্যান্ডে আপনার চাইতে ধনবতী মহিলা অল্পই থাকবে। খুব গৌরবের কথা নয় কি? যদি পেয়ে থাকি সেজন্য আপনার কাছে আমি ঋণী। না না, আমার কাছে নয়, বরং আমার বন্ধু শার্লক হোমসের কাছে। যতই চেষ্টা করি না কেন, যে সূত্র তার বিশ্লেষণী প্রতিভার উপরেও চেপে বসেছিল, তাকে অনুসরণ করা আমার কর্ম নয়। বুঝতে পেরেছি, এই রত্নভাণ্ডার উদ্ধার করতে গিয়ে আপনাদের কি পরিমাণ বিপদের মধ্যে আমি ঠেলে দিয়েছিলাম। না মিস মেরি, ও কথা একদম বলবেন না। বিপদ সব কেটে গেছে। আর দুঃখের খবর আপনাকে বলবো না। এবার সুখের কথায় আসা যাক। এই সেই রত্নভাণ্ডার। এটা সঙ্গে করে আমি নিয়ে এসেছি এই ভেবে যে এটাকে সকলের আগে দেখতে আপনি নিশ্চয়ই আগ্রহী। তা তো বটেই, খুবই আগ্রহী। কি সুন্দর বাক্সটা! এটা ভারতীয় কারুকার্য, তাই না? ঠিকই ধরেছেন, এটা ভারতের বেনারসের তৈরি পিতলের কাজ। বাক্সটা তো দেখছি খুবই ভারী। বাক্সটা তো নিশ্চয়ই অনেক দাম। চাবিটা কোথায়? ওইটাই তো মিস মেরি। স্মল সেটাকে টেমসের জলে ফেলে দিয়েছে। যাই হোক, এটাকে আমি ঠিক খুলতে পারবো বলেই মনে হচ্ছে। একটা লোহার ডান্ডা বা ওই জাতীয় কিছু পাওয়া যেতে পারে কি? আচ্ছা, মিসেস ফরেস্টারের ওই কয়লা ঠেলার লোহাটা কোথায় আছে বলতে পারেন? ওইদিকে? আচ্ছা, আমি এখন নিয়ে আসছি, দাঁড়ান। হ্যাঁ পেয়েছি, এটা দিয়েই হবে। এই যে দেখুন, এইটা একটা ভারী আঁকড়া রয়েছে। এটাকে যদি ভেতরে এই রডটা দিয়ে এবার একটু চাড় দেয়া যায়, ওহ খুব শক্ত। দেখি, আর একটু চাড় দিলে হয়ে যাবে বলেই মনে হচ্ছে। হয়েছে,
অবশেষে হয়েছে। নিন, আপনি এখানটা দাঁড়ান আর প্রথম দেখুন এই রত্নরাজি। ডালাটা খুলছি। এ কি? এই কি? এ তো কিচ্ছু নেই, পুরো খালি। সত্যিই তো, বাক্সটা তো পুরো খালি। বাক্সটা তো বেজায় ভারী। হ্যাঁ মিস মেরি, বাক্সটা তো ভারী হবেই। সমস্ত দিকে পিতলের কারুকার্য আছে, বিশাল ভারী বাক্স, আর তার সঙ্গে এই লোহার পাত দিয়ে চারিদিকে মোড়া। বাক্সটাই সেজন্য এইরকম ভারী। ভেতরে সোনা দানা হিরে মুক্তোর চিহ্ন মাত্র নেই। রত্নভাণ্ডার চুরি হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ। আপনি এই কথা কেন বললেন? একবার তোমার হাতটা আমার হাতে দেবে? কারণ আবার তুমি আমার কাছে এলে। আমি তোমাকে ভালোবাসি মেরি। এই রত্নভাণ্ডার, এই ঐশ্বর্য এতদিন আমার মুখকে আটকে রেখেছিল, সেসব আজ দূর হয়েছে। তাই তো তোমাকে বলতে পারছি তোমাকে আমি কত ভালোবাসি। আর তাই তো বললাম ঈশ্বরকে ধন্যবাদ। তাহলে আমিও বলি ঈশ্বরকে ধন্যবাদ। এই সময় আমার মনে হলো রত্নভাণ্ডার যেই হারায়, যেখানেই যাক, এই রাতে আমি একটা রত্নভাণ্ডার পেলাম। মেরি, এখন এই বাক্সটা নিয়ে বেকার স্ট্রিটে যেতে হবে। সেখানে সবাই আমার জন্য অপেক্ষা করছে, আর বাইরে ইন্সপেক্টর গাড়িতে অপেক্ষা করছে। এখন এলাম, আবার আসবো। বিদায়। বিদায়। ইন্সপেক্টর সাহেব, এটা একটু ধরুন। ওরে বাবা, হ্যাঁ উঠে আসুন। কোচম্যান, 221B বেকার স্ট্রিট। এবার আপনি এই বাক্সটা একবার খুলে দেখুন। কেন? দেখুন না। এ কি? এ তো পুরো ফাঁকা। হ্যাঁ, বাক্সটা ঠিক এই রকম অবস্থাতেই ছিল। বাক্সটা পুরো ফাঁকা। হয়ে গেল পুরস্কার, আমরা আর কিছুই পাবো না। ভেবেছিলুম আজ রাতে স্যাম ব্রাউন আর আমি বেশ ভালোই কিছু পুরস্কার পাবো এই অভিযানের জন্য। সে নিয়ে চিন্তা করবেন না, মিস্টার থ্যাডিউস তো ধনী লোক। রত্নভাণ্ডার পাওয়ার জন্য আপনাদের পুরস্কার অন্তত তিনি দেবেন। না ডাক্তার ওয়াটসন, খুব বাজে হলো। আর এথেলি জোস তো তাই ভাববে। তিনি বুদ্ধিমান লোক, নিশ্চয়ই সমস্ত কিছু বুঝতে পারবেন। এখন চলুন তো বেকার স্ট্রিটে। চলুন।